শেষ পর্যন্ত রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা বুঝতে পারলেন যে বিজেপির 3জন বিধায়ক তৃণমূলে যোগদান করেছিলেন। এতদিন তিনি বুঝতে পারছিলেন না। বিজেপির বিরোধী দলনেতা, বিজেপির বিধায়করা বারবার বলার চেষ্টা করেছেন যে এই সমস্ত বিধায়করা বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগদান করেছে, এদের বিধায়ক পদ বাতিল করা হোক। কিন্তু বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেতা, যিনি আবার আমাদের রাজ্য বিধানসভার স্পিকার, তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না, মানতেই চাইছিলেন না যে এরা তৃণমূলে যোগদান করেছে। শেষ অবধি তিনি এবার মেনে নিলেন, কারণ বিজেপির বিধায়ক, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রের বিজেপির টিকিটে জেতা বিধায়ক মুকুটমণি অধিকারী ইস্তফা দিলেন। ইস্তফা দিয়ে তারা বিমান বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিলেন যে তারা তৃণমূলে যোগদান করেছেন, কারণ তারা এবার লোকসভায় দাঁড়াবেন, তাদেরকে লোকসভায় টিকিট দিয়েছে। বিমান বন্দ্যোপাধ্যায় তো বুঝে গেলেন, কিন্তু বাংলার মানুষ কি এটা বুঝেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের নেত্রী কেন 11 জন বিধায়ককে এবারে লোকসভাতে প্রার্থী করলেন? যারা ভাবছেন যে তৃণমূলের প্রার্থী পাচ্ছে না বা তৃণমূল প্রার্থী পায়নি সেই রকমের প্রার্থী, তারা একেবারে ভুল ধারণা করে বসে আছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতির ক্ষেত্রে এতটাও বোকা নন যে তারা 11 জন বিধায়ককে দাঁড় করিয়ে দেবেন। অন্যদিকে আবার বিজেপি 6 জন বিধায়ককে দাঁড় করিয়েছে, কারণ রাজ্যের বিরোধী দল এই মুহূর্তে বিজেপি মনে করছে যে এই 6 জন বিধায়ক হচ্ছে উপযুক্ত লোকসভায় আসন জেতার ক্ষেত্রে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কেন 11 জন বিধায়ককে দাঁড় করালেন, সবটা শোনাবো। বাংলার রাজনীতির এই গুরুত্বপূর্ণ খবর শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। শেষ অবধি লজ্জার মাথা খেয়ে বিজেপির 3 বিধায়ক যারা ইতিমধ্যে তৃণমূলে যোগদান করেছেন তারা ইস্তফা দিতে বাধ্য হলেন। আপনারা জানেন কারা কারা ইস্তফা দিলেন, আগে সেটা শুনিনি, দেখে নি আগে। কৃষ্ণ কল্যাণী, রায়গঞ্জ থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন কৃষ্ণ কল্যাণী। ভোটের পরই তিনি তৃণমূলে যোগ দেন। এবার লোকসভা ভোটে তাকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, ফলে তিনি ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। বিশ্বজিৎ দাস বাগদা থেকে জিতেছিলেন বিজেপির টিকিটে, এবার বনগাঁ লোকসভা আসনে শান্তনু ঠাকুরের বিপরীতে তাকেই দাঁড় করেছে তৃণমূল কংগ্রেস, তিনিও এবার ইস্তফা দিতে বাধ্য হয়েছেন। অন্যদিকে রানাঘাট দক্ষিণ কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন মুকুটমণি অধিকারী। তিনি আশা করেছিলেন যে রানাঘাট থেকে তাকেই লোকসভা ভোটে প্রার্থী করবে। যেই প্রার্থী করেনি, সঙ্গে সঙ্গে তার পরের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে হাত মিলিয়ে বিজেপিতে ছেড়ে তিনি তৃণমূলে যোগদান করলেন এবং লোকসভা ভোটের প্রার্থী হয়ে গেলেন। 3 জনা ইস্তফা দিতে বাধ্য হলেন, কারণ যেহেতু অন্য দলের বিধায়ক, তাই তারা তো আর বিজেপির বিধায়ক হিসেবে রাজ্য বিধানসভায় থাকতে পারবেন না, তৃণমূলের প্রার্থী হয়ে গেছেন। কিন্তু বাকিদের কি হবে? বাকি আরো কয়েকজন বিধায়ক আছেন যারা বিজেপির হয়ে টিকিটে জিতেছেন কিন্তু তৃণমূলে যোগদান করেছেন। আপনারা জানেন প্রথমে বিজেপির বিধানসভা 2021 ভোটের পর বিজেপির আসন সংখ্যা ছিল 77, তারপরে 8 জন বিজেপি ছেড়ে দিয়ে তৃণমূলে যোগদান করেছেন। এই 8 জনের মধ্যে 3 জনকে তো দেখছেন যারা লোকসভায় টিকিট পেয়েছে, ফলে বিজেপি এবং বিধানসভা বিধায়ক পদ ছাড়তে বাধ্য হয়েছেন। কিন্তু বাকি 5 জনের কি হবে? এই যে আলিপুরদুয়ারের বিজেপি বিধায়ক সুমন কাঞ্জিলাল, মুকুল রায়, আমি তো অবশ্য জানি না এখন মুকুল রায় কিসে আছেন, বিজেপিতে আছেন না তৃণমূলে আছেন। তারপরে বাকি যেগুলো দেখতে পাচ্ছি, তন্ময় ঘোষ, এদের কি হবে? সৌমেন রায়, তন্ময় ঘোষ, এরা কবে ছাড়বেন? সুমন কাঞ্জিলাল, এরা কবে ছাড়বেন? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। অর্থাৎ তৃণমূল এদিকে দাঁড় করিয়েছে বলে এই 3 জন ছেড়েছেন, কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাস, মুকুটমণি অধিকারী। তারপরে বাংলার বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জি বুঝতে পেরেছেন যে এরা তৃণমূলে ঢুকে পড়েছেন, তাই তাদের ইস্তফাপত্র গ্রহণ করেছেন। কিন্তু বাকি 5 জন কবে বিধানসভার বিধায়ক পদে ইস্তফা দেবেন নাকি আদৌ দেবেন না, সেটাই এখন দেখার। এবার সবচেয়ে বড় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় কেন 11 জন বিধায়ককে এবারে লোকসভা ভোটের টিকিট দিলেন? যদি এক নজরে আপনারা চোখ বুলিয়ে নেন, সিতায়ের বিধায়ক জগদীশ চন্দ্র বসুনিয়া, ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায়, কয়েক মাস আগে ভোট হয়েছে, ধূপগুড়িতে উপনির্বাচন হয়েছে, নির্মল চন্দ্র রায়, রায়গঞ্জের বিজেপি বিধায়ক কৃষ্ণ কল্যাণী, রানাঘাটের দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী, নৈহাটির বিধায়ক রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক, পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, হরিরামপুরের বিধায়ক রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র, বনগাঁর বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস, হারোয়ার বিধায়ক হাজি নুরুল ইসলাম,
মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া এবং তালডাংরার বিধায়ক রাজ্যের মন্ত্রী অরূপ চক্রবর্তীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। 11 জন বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন প্রার্থী করলেন কি মনে হয় আপনাদের? তৃণমূলে আর প্রার্থী ছিল না? তৃণমূলে এই সিতাই, ধূপগুড়ি, তারপরে এই হাড়োয়া, মেদিনীপুর, তালডাংরা, পটাশপুর, নৈহাটি, এখানে কি প্রার্থী ছিল না? তাহলে কেন 11 জন বিধায়ককে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড় করালেন? কোনোদিন ভেবেছেন এটা? তার আগে কেন দাঁড় করালেন বলবো আসল কারণটা। তার আগে দেখে নিন যে এই রাজ্যে উপনির্বাচনগুলোতে কি হয়। ধূপগুড়ি বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে 2021-এ জয়ী হয়েছিল বিজেপি, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বিজেপির বিধায়ক বিষ্ণুপদ রায় হঠাৎ আকস্মিকভাবে মারা যান এবং সেখানে উপনির্বাচন হয় এবং দেখা যায় উপনির্বাচনে বিজেপির হাত থেকে এই রাজবংশী অধ্যুষিত আসনটি ছিনিয়ে নিয়েছে তৃণমূল। বিধায়ক হয়েছেন নির্মল চন্দ্র রায়, যাকে আবার লোকসভা ভোটে প্রার্থী করা হয়েছে। শুধু ধূপগুড়ি নয়, দিনহাটা 2021-এর নির্বাচনে দিনহাটায় বিজেপি প্রার্থী করেছিল কেন্দ্রের মন্ত্রী নিশীথ প্রামাণিককে। তিনি জিতেছিলেন, কিন্তু তিনি বিধানসভার বিধায়ক পদ গ্রহণ করেননি। তিনি লোকসভাতে সাংসদ পদ হিসেবে থেকে গিয়েছিলেন। ধূপগুড়, এখানে দিনহাটাতে তিনি পদত্যাগ করে দিয়েছিলেন। আরো একটা জায়গা ছিল শান্তিপুর, সুভাষ সরকারকে এখানে প্রার্থী করা হয়েছিল এবং সুভাষ সরকার তিনিও ওই বিধানসভার বিধায়ক হিসাবে শপথ নেননি, সাংসদ হিসাবেই থেকে গিয়েছিলেন। ফলে দিনহাটা এবং শান্তিপুর দুটো এলাকা ফাঁকা হয়ে গিয়েছিল। এখানে উপনির্বাচন হয় এবং উপনির্বাচনে দুটো সিটই কিন্তু তৃণমূল জিতে নিয়েছিল। একমাত্র সাগরদিঘির উপনির্বাচনে মন্ত্রীর সিটে তৃণমূল হেরে গিয়েছিল, সংখ্যালঘু ভোট পায়নি, কংগ্রেসের প্রার্থী ওখানে জিতেছিল বাইরন বিশ্বাস, পরে আবার তৃণমূলে যোগ দেয়। সেই সাগরদিঘি ছাড়া বাকি ধূপগুড়ি, দিনহাটা, শান্তিপুর প্রত্যেকটা উপনির্বাচনে জিতেছে কারা? তৃণমূল কংগ্রেস। বিজেপির জেতা আসনগুলো উপনির্বাচনে জিতেছে তৃণমূল কংগ্রেস। কিছু বুঝতে পারলেন কেন মমতা বন্দ্যোপাধ্যায় 11 জন বিধায়ককে প্রার্থী করেছে? এখনো বুঝতে পারলেন না? 2024-এ দেশের বিদেশের যাবতীয় সমীক্ষা বলছে মোদী সরকার আসছে। বিজেপি একাই 370 আসন পাবে, এনডিএ জোট 400 আসন পাবে। প্রায় প্রতিটা সমীক্ষাতে উঠে এসছে, এমনকি তৃণমূলের যারা সাহায্যকারী আইপ্যাক, তাদের যে প্রধান প্রশান্ত কিশোর, তিনিও বলেছেন বিজেপি ক্ষমতায় আসছে, এই রাজ্য বিজেপি ভালো ফল করবে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বুদ্ধি খাটালেন, দারুণ বুদ্ধি। 11 জন বিধায়ককে দাঁড় করিয়ে দিলেন। কেন দাঁড় করালেন? কারণ এই 11 জন বিধায়ক যদি ভোটে জিততে পারেন, সাংসদ হতে পারেন, তাহলে 11টা বিধানসভা আসন ফাঁকা হবে। তৃণমূল এই বিধানসভা আসনগুলোতে আবার ভোট করাবে। কখন ভোটটা হবে? ভোটটা হবে সাধারণত আপনারা জানেন বিভিন্ন রাজ্যের যখন অ্যাসেম্বলি ইলেকশন হয়, তখন অন্যান্য রাজ্যে যদি কিছু উপনির্বাচন হয় সেগুলো করিয়ে নেওয়া হয়। তৃণমূল যদি এই 11টা আসনে জিততে পারে বা এই 11টা আসনের মধ্যে যে কটা আসনে জিততে পারে, ধরে নিন 5টা বা 6টা বা 7টা আসনে জিতলো, প্রত্যেকটা আসন ফাঁকা হয়ে যাবে। এই 7টা আসনের নির্বাচন হবে নভেম্বর 2024, হরিয়ানা বা মহারাষ্ট্রের যখন অ্যাসেম্বলি ইলেকশন হবে তার সঙ্গে, বা 2025-এ ঝাড়খণ্ড, বিহার, দিল্লির অ্যাসেম্বলি ইলেকশন আছে এই সময়। তাতে লাভ কি হবে? 2024-এ যদি ধরে নিই বিজেপি এই রাজ্য থেকে 30টা আসনও পেয়ে গেল, 30টা কেন, ধরে নিন 35টা আসন পেয়ে গেল, তাহলে একটা গেল রব উঠে যাবে যে পশ্চিমবঙ্গে বিজেপি 35টা আসন পেয়েছে, গেল রব, তৃণমূল সরকারকে কেউ চাইছে না, সেটাকে তো চাপা দিতে হবে। কারণ 2026-এই অ্যাসেম্বলি ইলেকশন, তার আগে আরো একটা ভোট করে এটা বোঝাতে হবে যে লোকসভা নির্বাচনে যতই গেল রব থাকুক, বিধানসভার নির্বাচনে কিন্তু তৃণমূল কি লোকে ভোট দিচ্ছে। তাই এই যে আসনগুলো 11টা আসনে, 11টা বিধানসভা আসন বিধায়ককে দাঁড় করানো হলো লোকসভা আসনে, এদের মধ্যে যারাই জিতবেন তাদের আসনগুলি ফাঁকা হবে। সেই আসনগুলোতে উপনির্বাচন হবে হয় 2024-এর নভেম্বরে, আর নয় 2025-এর ঠিক 2026-এর বিধানসভা ভোটের আগে। যে উপনির্বাচনগুলোতে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থীদের আবার জিতিয়ে আনবেন, যেটা এই রাজ্যের ট্রেন্ড, উপনির্বাচন মানেই তৃণমূল জিতছে। ফলে যতগুলো আসনই ফাঁকা হবে উপনির্বাচনে আবার ততগুলো প্রার্থীকে জিতিয়ে আনবেন তৃণমূল কংগ্রেস, এবং এটা বোঝানোর চেষ্টা করবেন যে মোদী হাওয়া, বিজেপির হাওয়া যা ছিল সবই লোকসভা ভোটে, বিধানসভা ভোটে কিছু নেই। বুঝতে পারলেন আসল কারণটা? তৃণমূলকে আরো সাহায্য করেছে কারা? আরো সাহায্য করেছে বিজেপি, কারণ বিজেপিও দেখতে পাচ্ছি প্রায় 6 জন বিধায়ককে দাঁড় করিয়ে দিয়েছে।
মনোজ টিগ্গা, গৌরীশঙ্কর ঘোষ, হিরণ চট্টোপাধ্যায়, প্রথম দফায় এদের নাম উঠেছিল। তারপরে দেখলাম হরিণঘাটার বিধায়ক কীর্তন শিল্পী অসীম সরকারকে বর্ধমান পূর্ব লোকসভা আসন থেকে প্রার্থী করা হয়েছে। বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারকে বারাসত লোকসভা থেকে প্রার্থী করা হয়েছে এবং মেদিনীপুরে আসনে প্রার্থী করা হয়েছে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকে। তার আগে প্রথম তালিকায় আমরা দেখেছিলাম মাদারিহাটের বিধায়ক মনোজ টিগ্গাকে আলিপুরদুয়ার লোকসভা থেকে প্রার্থী করা হয়েছে। মুর্শিদাবাদ লোকসভায় প্রার্থী করা হয়েছে মুর্শিদাবাদ বিধানসভায় বিজেপির বিধায়ক গৌরীশঙ্কর ঘোষকে। আর খড়গপুর সদরের বিধায়ক অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে দেবের বিরুদ্ধে ঘাটাল থেকে। মোট 17 জন বিধায়ক এবার প্রার্থী হয়েছেন, তৃণমূলের 11, বিজেপির 6। এর মধ্যে মেদিনীপুরে অবশ্য মুখোমুখি লড়াই দুই বিধায়কের, অগ্নিমিত্রা পল আর জুন মালিয়ার। যদি এই সবকটা আসনে বিধায়করা জেতেন তাহলে 16টা বিধানসভা আসন ফাঁকা হয়ে যাবে। ভাবুন একবার, 16টার মধ্যে যদি 50% বিধায়কও জেতে তাহলেও 8টা আসনে তৃণমূল কংগ্রেস আবার উপনির্বাচনের ভোট করাবে এবং সেগুলো জিতে প্রমাণ করার চেষ্টা করবে যে ভোটের হাওয়া যা ছিল সবই লোকসভা 2024-এ, বিধানসভা ভোটে এই রাজ্যের ভোটের ক্ষেত্রে কোনো বিজেপি হাওয়া নেই। এতদিনে বুঝতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায় কেন 11 জন বিধায়ককে প্রার্থী করেছে? ভোটের অঙ্ক খুব জটিল স্যার, ভোটের অঙ্ক খুব জটিল ম্যাডাম। এত সহজেও বোঝা যায় না কেন বিধায়কদের প্রার্থী করছে তৃণমূল কংগ্রেস। বিজেপি বিরোধী দল, তাদের নয় ভালো প্রার্থী নেই এবং বিজেপির এটাই ট্রেন্ড যে যেখানে ভালো প্রার্থী তাকেই দাঁড় করানো হবে, সে বিধায়ক হোক, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হোক বা অন্য কিছু হোক, তাকেই দাঁড় করানো হবে। কিন্তু তৃণমূল এই বাজারে রাজ্যের শাসক দল হয়েও 11 জন বিধায়ককে দাঁড় করালো। আসল কারণটা বুঝলেন? আবার একটা ভোট করে বিজেপির হাওয়াটাকে চাপা দিতে হবে 2026-এর বিধানসভা ভোটের আগে। তার চেয়েও বড় খবর, 3 জন বিধায়ক ইস্তফা দিতে বাধ্য হলেন বিজেপির বিধায়ক, কারণ 3 জন ভোটে দাঁড়িয়েছেন তৃণমূলের হয়ে। বাংলার মাননীয় স্পিকার, অধ্যক্ষ বিধানসভার বিমান বন্দ্যোপাধ্যায় এতদিনে বুঝতে পারলেন, এতদিন তিনি বুঝতে পারেননি। তার দল তৃণমূল কংগ্রেসের পেজের পর পেজে পোস্ট হয়েছে যে এই সমস্ত 8 জন বিধায়ক, বিজেপির বিধায়ককে আমরা কিভাবে ভাঙিয়ে নিলাম, ছিনিয়ে নিলাম। তবু বিমান বন্দ্যোপাধ্যায় কিচ্ছু দেখতে পারেননি, তিনি একেবারে চোখ বন্ধ করে রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা ছাড়া, তার নির্দেশ ছাড়া আমাদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় কিছু করতে পারবেন না। 3 জন ইস্তফা দিয়েছেন, বাকি 5 জন, যে 5 জন বিজেপির বিধায়ক তৃণমূলে যোগদান করে বিধানসভার মধ্যে বিজেপির বিধায়ক হয়ে বসে আছে আর বাইরে তৃণমূলের বিধায়ক, তারা কবে ইস্তফা দেবে? এই লজ্জার দিনগুলো বাংলার মানুষ আর কতদিন দেখবে? আপনারা আর কতদিন দেখবেন এই লজ্জার দিনগুলো? 11 জন বিধায়ককে দাঁড় করালো মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, আবার ভোট, আবার কোটি কোটি টাকা খরচা, আবার সরকারি কর্মীদের শ্রম দিবস অপচয়, আবার ওই যে বলেন না মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন করছি উন্নয়ন করছি, আবার এই বিধানসভা আসনগুলোতে ভোট হবে, উপনির্বাচন হবে, আবার উন্নয়নের কাজ কয়েক মাসের জন্য বন্ধ হয়ে যাবে। তবু গদির এমন লড়াই, গদির এমন মাহাত্ম্য, উন্নয়ন চুলোয় যাক, মানুষকে আবার ভোট দিতে হয় কষ্ট করে, আবার মানুষ ভোট দেবে, টাকা পয়সা খরচা হয়, দেশের খরচা হচ্ছে, তাতে আমার কি? আমি কিন্তু আমার গদির জন্য যে কোনো রকম রাজনৈতিক কূটবুদ্ধি প্রয়োগ করতে দ্বিধাবোধ করব না। এটাই হচ্ছে এখন বাংলার রাজনীতির আসল পরিস্থিতি। কি বলবেন আপনারা? মেইনস্ট্রিম মিডিয়ায় এই সমস্ত ঘটনা, এই রকম রাজনৈতিক বিশ্লেষণ দেখার চেষ্টা করবেন না, আশা করবেন না, হতাশ হবেন। এই ধরনের রাজনৈতিক খবর দেখতে গেলে দেখতে হবে আপনাকে দা নিউজ বাংলার পর্দায় চোখ রাখতে হবে। যদি এই প্রতিবেদন ভালো লাগে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করুন আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার রাজনীতির এই সমস্ত ঘটনা চেপে রাখতে দেব না।